এক হলো যে প্রথম দিন উনি ছিলেন কিনা এটা ক্রস ইন্টারোগেশনে বের হয়ে আসছে, যেটা গণমাধ্যমে অলরেডি প্রকাশিত, ততটুকু আমি বলছি। অর্থাৎ ওই দিন যারা উপস্থিত ছিল বসুন্ধরাতে, তার ভেতরে একাধিক ব্যক্তি স্বীকৃতি আনুষ্ঠানিকভাবে বলেছে যে আমি এখানে উপস্থিত ছিলাম, ওনাকে দেখেছি আমরা। দুই হচ্ছে যে উনি সেনাবাহিনী সভায় হচ্ছে ওথ বাউড, একটা শপথ নেয় যে আই শুড টেল নট লাই। সুতরাং শপথবদ্ধ বলে আমরা মনে করি যতক্ষণ পর্যন্ত ইউনিফর্মে আছেন। সুতরাং আমরা দৃশ্যত প্রত্যাশা করি যে উনি এটা বলবেন। এখন যদি আমি ধরে নিলাম তর্কের খাতিরে যে উনি এটা বললেন না, তখন আমি বারবার করে বলছি আমি এটাকে কিছু বলবো না। যদি এরকম একটা কেস অতীতে যেটা হয়েছে, তখন একটা মার্ডার বা একটা আমরা কীভাবে বের করি, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স দ্বারা বের করি। তাহলে কি ওনার অতীতে কারোর সাথে মিশেছেন, ওনার এগুলি খোঁজ করলে পারে তো বের হয়ে আসবে। সব কিছুর প্রভাব ইয়েতে আসে, পরিবারে আসে। সুতরাং পরিবার থেকে প্রশ্ন করলে আসবে। দুই হচ্ছে যে ওই দিন উপস্থিত যারা ছিল তারা তাদের ব্যক্তিগত পরিচিত বন্ধু বান্ধব তাদের কাছ থেকে এটা জানতে চাওয়া হতে পারে। এবং এইটা যদি উনি দেন তাহলে তো তার ইউনিট তো ছিল, আমরা পত্রিকাতে দেখেছি রামুতে, কক্সবাজারে। তাহলে এই কক্সবাজারে ইউনিট থেকে বসে এটা সম্ভব না। এটা হচ্ছে যে খুবই সাদামাটা ভাষায় আমরা বুঝতে পারছি। তাহলে ন্যাচারালি ওনাকে হয় ছুটি নিয়ে কোথাও আসতে হয়েছে অথবা আনঅথরাইজ লিভ না হয়েছে। ছুটিতে কোথাও গেলে সামরিক বাহিনীর লোকেশনটা বলে দিতে হয়, যে এটা বলতে হয় যে যেহেতু আমি হঠাৎ করে আমাকে দরকার হয় তাহলে পরে আমি যেন আবার কর্মস্থলে ফেরত আসতে পারি। প্লাস একটা বাইরে যদি একটা ইনসিকিউরিটি থাকে তাহলে দরকার হলে পারে তাকে সেভাবে নিয়ে আসা হয়। তাহলে পারে লিভ রেজিস্টারে দেখা যেতে পারে যে উনি অথরাইজ ছিলেন না আনঅথরাইজ ছিলেন। তাহলে পারে আমরা বুঝতে পারবো যে উনি কতদিন ধরে বাইরে ছিলেন। দুই হচ্ছে যে নিশ্চয়ই এক বা একাধিক যদি ট্রেনিংয়ের ব্যাপারটি যদি হয়ে থাকে, এরকম উদাহরণ পৃথিবীতে আছে যারা সামরিক বাহিনী হয়ে সেই দেশে সামরিক বাহিনীর বিরুদ্ধে প্রোপাগান্ডা বা তাদের করার জন্য ট্রেনিং দেওয়া হয়েছে। তাহলে অন্তত একজন ট্রেনিং প্রাপ্তকে যদি পাওয়া যায় তাহলে তার সাথে আরও ট্রেনিং কী কী দেওয়া হয়েছে তাদেরকে দেওয়া হবে। এখন সামরিক বাহিনীর ট্রেনিং তো আসলে আমি আবারও বলছি, আমি এটা বলবো না, কিন্তু বিভিন্ন রকম ট্রেনিং হতে পারে, যেটা হলো সামরিক অস্ত্র হাতে নিয়ে লড়াই করা। এখন এটা তো আসলে একটা বিরাট ব্যাপার। আমরা বিভিন্ন জঙ্গি দেশে দেখেছি যে সামরিক বাহিনীর যারা জঙ্গিদেরকে ট্রেনিং দিয়েছে, সেই ক্ষেত্রে সেই অস্ত্রটার উৎসটা কোথায় হলো, আবার যদি অস্ত্র দিয়ে ট্রেনিং হয়ে থাকে। আবার অস্ত্র ছাড়াও একটা তো সামরিক প্রশিক্ষণ তো সামরিক আনআর্মড কমব্যাটও হতে পারে, অর্থাৎ অস্ত্রবিহীন প্রশিক্ষণ হতে পারে। কিন্তু সার্কামস্ট্যান্স সাধারণভাবে বলছে যদি এনার্কি সৃষ্টি করাটাই লক্ষ্য থাকে তাহলে হয়তো আর্মড হতে পারে। তাহলে সেই অস্ত্রটা কোথা থেকে আসলো? এই একজনকে তো অস্ত্র দিয়ে বাইরের মানুষকে ট্রেনিং করানোর চলতি সামরিক বাহিনী বা যে কোনো লোকেরই বাংলাদেশের আইনে কাউকে দিয়ে সামরিক বাহিনী বা বেসরকারি ট্রেনিং করানোর কোনো রকম অবকাশ নাই। সুতরাং সেটি একটি বিষয়। দুই, তাহলে যদি অস্ত্রটি আসে, অস্ত্র কোথা থেকে এসছে? তার এই ট্রেনিংয়ের অর্থনৈতিক খাত সর্বোপরি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের সরাসরি নিবন্ধনকৃত বা দীর্ঘদিন তাকে তার শৈশবের বা কৈশোরের দেখা যেতে পারে যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল কি না। যদি থাকে তাহলে তো হলোই, তার পরিবারের সাথে তার কতটুকু প্রভাব। আর যেটি হলো যে তার অর্থায়ন, ট্রেনিংয়ের জন্য একটা স্পেস লাগে, একটা জায়গা লাগে। আর্ম ট্রেনিং হলে পর তার তো হয়তো পাহাড়ের উপর থাকতে হবে, বা এটা আমরা সাধারণ মাটাতে ফাঁকা জায়গা লাগবে। তো এরকম জায়গাটা কোথায় পাওয়া গেল? তারপর হলো যে বুলেট লাগবে, সেই বুলেটের জন্য একটা টার্গেট লাগবে। এবং শুধুমাত্র না, তাকে একটা ম্যাট থেকে শুরু করে একটা শক্তিশালী করতে গেলে একটা দীর্ঘ ট্রেনিংয়ের ব্যাপার আছে। সুতরাং এটা সত্য কিনা সেটি আবার তার ফাইট করার জায়গা আছে। এমনটি না যে আত্মপক্ষের সুনির্দিষ্ট সুযোগ আছে। সেই ক্ষেত্রে আমি কথা ছলে ধরে নিলাম মেজর সাদিক যদি প্রমাণ করতে পারেন যে ওনার বিরুদ্ধে যে অভিযোগটি এরকম ট্রেনিং এটি সত্য নয়, উনি যদি পারেন তাত্ত্বিকভাবে, তাহলে তার শাস্তি নিঃসন্দেহে কমে যাবে। দুই, আমি আরও তাত্ত্বিকভাবে ধরে নিলাম যদি উনি প্রমাণ করতে পারেন যে ওনার বিরুদ্ধে সকল অভিযোগই মিথ্যা, উনি কোনো রাজনৈতিক দলের সাথে উনি সম্পৃক্ত ছিলেন না, তাহলে তার শাস্তির মাত্রা তো হয়তো হবেই না, বরং এই ভুল তথ্য যারা ছড়েছে সেটাও তার জন্য একটা অন্যভাবে দেখা হতে পারে।